সে অনেক দিন আগের কথা। এক গ্রামে মোহন নামে এক বৃদ্ধ থাকত। বয়সের ভারে সে মৃত্যুশয্যায় কষ্ট পাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে একমাত্র ছেলে লক্ষণ, ছেলের বউ শর্মিলা ও নাতনি প্রীতি। বাবা লক্ষণ, আ- আমার খুব কষ্ট হচ্ছে। মনে হয় আমি আর বাঁচব না রে। এসব তুমি কি বলছো বাবা? তোমার কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হয়ে বসো। তোকে নিয়ে আমার বড় ভয় হচ্ছে। আমি মারা গেলে তোর কি হবে? দাদু, তোমার কিচ্ছু হবে না। তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। লক্ষণ, আমি চলে গেলে তুই পরিবারটিকে দেখে শুনে রাখিস। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের জন্য কাজ করতে হবে। তুই ঘরে বসে না থেকে কাজ করিস। আহ, বৃদ্ধ মোহন আর কিছুই বলতে পারল না। সব যন্ত্রণার অবসান ঘটিয়ে তার মৃত্যু হয়। এরপর এক এক করে কেটে যায় বেশ কিছুদিন। একদিন লক্ষণ ও তার স্ত্রী শর্মিলা বারান্দায় বসে আছে। বাবা আমাদের ছেড়ে চলে গেল, এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। দুঃখ করে তো কোনো লাভ নেই। তোমার বাবা বলে গিয়েছেন যেন তুমি অনেক কাজ করো। হ্যাঁ, বেঁচে থাকতে বাবাই তো এই পরিবারটা চালাতো। এখন বাবা নেই, তাই আমাকেই কাজ করে তোমাদের পেটে খাবার জোগাড় করতে হবে। কিন্তু তুমি কিভাবে কাজ পাবে? তুমি তো কখনোই কোনো কাজ করনি। তোমাকে তো কেউই কাজ দেবে না। আমিও তো সেই ভয়টাই পাচ্ছি গো শর্মিলা। ভাবছি একবার মনিরাম সাহেবের বাড়িতে গিয়ে দেখব। হ্যাঁ, তা যেতে পারো। তবে ভাবছি আমিও জমিদার বাবুর বাড়িতে যাব। দুজনে একসাথে কাজ করলে আয় কিছু বেশি হবে। হ্যাঁ, এটা তুমি বেশ ভালোই বলেছ। আমি তাহলে বেরিয়ে পড়ি। এই বলে লক্ষণ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। রোদ না ওঠায় বাইরে প্রচণ্ড ঠান্ডা। ওহ বাবা, আজকে বড্ড ঠান্ডা পড়েছে। মনে হচ্ছে শীতে হাত পা জমে যাওয়ার জোগাড়। এই ঠান্ডার ভেতর এত দূর গিয়ে যদি কাজ না পাই, তখন তো মহা বিপদ হয়ে যাবে। কি গো লক্ষণদা, এই ঠান্ডার ভেতরে সকালবেলা কোথায় চললে গো? আর বলো না ভাই, ঘরে তো টাকা পয়সা কিছুই নেই। তিনটে মানুষের পেট চালাতে হলে তো কাজ করতেই হবে। তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তোমাদের ওপর যেন বিপদ আরো বেশি করে নেমে এসেছে। কথাটা তুমি একদম ঠিক বলেছ সুরেশ। বাবা বেঁচে থাকতে আমাকে কখনো কাজ করতে দিত না, অথচ দেখো এখন এই শীতের ভেতরেও আমাকে কাজ করে যেতে হচ্ছে। আমি তাহলে তোমাকে আর দেরি করাবো না, তুমি বরং কাজে যাও, কেমন? সুরেশ তার নিজের পথে পা বাড়ায়। এদিকে বাড়িতে ঠান্ডায় শীতে ছোট্ট প্রীতি খুব কষ্ট পাচ্ছে। ঘরের এক কোণে সে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এই সময়ে তার মা শর্মিলা তার পাশে আসে। কি হয়েছে মা প্রীতি? তুই এমন করে বসে আছিস কেন? মা, ঘরে আমার একটাও গরম কাপড় নেই। শীতে আমার খুব কষ্ট হচ্ছে। তার উপর বড্ড ক্ষুধা পেয়েছে। কি করব বল মা, ঘরে যে কোনো টাকা পয়সা নেই। তোর বাবা কাজে গিয়েছে, সে ফিরে এলে নিশ্চয়ই নিয়ে আসবে। তুমিও কি কাজে যাচ্ছ মা? হ্যাঁ রে মা, তোর বাবা একা একা আর কত কাজ করবে। আমি একটু কাজ করলে তাকে সাহায্য করা হবে। কিন্তু এত ঠান্ডার ভেতরে তুমি বের হবে কিভাবে? ঠান্ডা বলে তো আর ঘরে বসে থাকতে পারি না।
আমাকে এর ভেতরেই বের হয়ে যেতে হবে। তুই আবার ঘর থেকে বের হোস না যেন। ঠিক আছে মা, আমি বের হব না। এদিকে গ্রামের ধনী লোক মনোহর তার জমিতে দাঁড়িয়ে আছে। জমিতে বেশ কয়েকজন লোক কাজ করছে। এই সময় লক্ষণ এসে তার পাশে দাঁড়ায়। আরে লক্ষণ যে, হঠাৎ আমার কাছে কি মনে করে? সাহেব, আমাকে একটা কাজ দিন না দয়া করে, না হলে যে না খেয়ে মরতে হবে সাহেব। সে কি রে, হঠাৎ কাজ করার জন্য তোর এত আগ্রহ হলো কবে থেকে রে? আগে তো বাড়িতে ডাকতে গেলেও আসতি না। এখন দিন পাল্টেছে সাহেব। পরিবারটাকে তো এখন আমাকেই চালাতে হবে। হাতে টাকা পয়সা না থাকলে কিভাবে চালাবো বলুন? হ্যাঁ, সেটা অবশ্য তুই ভুল কিছু বলিসনি। তাই বলছিলাম যে সাহেব, যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে অন্তত আজকের দিনটা খেয়ে পরে বাঁচতে পারতাম। এমনিতেও তো তুই দেরিতে এসেছিস, তারপরেও যখন এত করে বলছিস তখন ওদের সাথে কাজে লেগে পড়। যা যা যা। ঠিক আছে, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। হ্যাঁ, আমি বরং ওদের থেকে 1 ঘন্টা বেশি কাজ করে এ সময় পুষিয়ে দেব, কেমন? ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে। এখন কাজ শুরু কর। এদিকে শর্মিলা কাজ খুঁজতে খুঁজতে গ্রামের জমিদারের বাড়িতে এসেছে। তখন নরম রোদে উঠানে দাঁড়িয়েছিল জমিদার বাবু। জমিদার বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কেন শর্মিলা, কি হয়েছে তোমার? খুবই খারাপ দিন কাটছে আমাদের, হাতে কোনো টাকা পয়সা নেই। তাই যদি একটা কাজ দিতেন বড় উপকার হতো। কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে যে কোনো কাজই নেই। দয়া করুন জমিদার বাবু, যে কোনো ঘরের কাজ আমি করতে পারবো, আমাকে ফেরাবেন না। কি গো, কি হয়েছে? শর্মিলা তোমাকে কি বলছে? দিদি, বড় বিপদে আছি, তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো, তা না হলে যে না খেয়ে মরতে হবে। আহারে, মেয়েটা কাজের জন্য এমন ছটফট করছে। আচ্ছা শর্মিলা, আমি তোমাকে একটা কাজ দেব। তুমি আমার ঘরের রান্না বান্না আর বাসন মাজার কাজগুলো করবে, পারবে তো? খুব পারবো দিদি, আমি শুধু 2 পয়সা রোজগার করতে পারলেই হলো। তাহলে তো আর কোনো কথাই নেই, কাজে লেগে পড়ো। আমার সাথে ঘরের ভেতর চলো, আমি সব তোমাকে বুঝিয়ে দিচ্ছি। জমিদার বউ শর্মিলাকে সাথে নিয়ে চলে যায়। এদিকে বাড়িতে ছোট্ট মেয়ে প্রীতির অবস্থা ক্রমে খারাপ হয়ে যাচ্ছে। ও বাবা গো, কি শীত পড়েছে! মনে হচ্ছে কাঁপতে কাঁপতে প্রাণটা বের হয়ে যাবে। তার উপর ক্ষুধায় পেটের নাড়ি ভুঁড়ি হজম হয়ে যাওয়ার জোগাড়। আমাদের পুকুর পাড়ে তো একটা আপেল গাছ আছে, আমি বরং গিয়ে দেখি সেখান থেকে কয়েকটা আপেল আনতে পারি কিনা। গোটা আপেল গাছটাই তো ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো একটা আপেলও নেই। এ কি, শীতে তো আমার পা দুটো লেগে আসছে, আমি আর হাঁটতে পারছি না। এখন কি হবে আমার? হঠাৎ করে প্রীতি মাটিতে পড়ে যায় আর তার সারা শরীর ঠান্ডায় জমে যায়। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়, কিন্তু তখনও লক্ষণ কাজ করছে। বাকিরা তো অনেক আগেই কাজ শেষ করে চলে গেছে। আমি এই সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম। এখন মনিরাম সাহেবের কাছ থেকে মজুরির টাকাটা নিয়ে বাজার করে বাড়িতে যাই। কাজ শেষ করে লক্ষণ চলে যায়। এদিকে শর্মিলাও কাজ শেষ করে বাড়িতে এসেছে, কিন্তু বাড়ি ফিরে কোথাও প্রীতিকে দেখতে পাচ্ছে না। প্রীতি,
প্রীতি, মা, কোথায় গেলি রে? তোকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বুঝলাম না মেয়েটা কোথায় গেল। আমি তো বাড়িতে থাকতে বলে গেলাম। জানি না এই শীতের ভেতর কোথায় বের হয়েছে। আশেপাশে একটু খোঁজ করে দেখি। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! মেয়েটা যে এখানে ঠান্ডায় জমে আছে। প্রীতি, প্রীতি, মা, কি হয়েছে তোর? এই দেখ, আমি তোর মা চলে এসেছি। আমার সাথে এখন ঘরে চল। শর্মিলা কোনো মতে প্রীতিকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। এইদিকে লক্ষণ মনোহরের বাড়িতে এসেছে। সাহেব, আজকের মতো কাজ তো শেষ করে এলাম। এখন আমার মজুরির টাকাটা দিন, আমি বাড়িতে যাই। কি বলছিস রে লক্ষণ? তুই তো অন্যদের থেকে অনেক দেরি করে এসেছিস, এত কম কাজ করে আবার মজুরি চাচ্ছিস? সাহেব, অন্যরা কাজ শেষ করে বাড়ি চলে গেলেও আমি তো সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম। এদিক দিয়ে ওদের থেকে আমি কোনো অংশে কম করিনি। দেখ লক্ষণ, আমার হাতে তেমন কোনো টাকা নেই, তুই বরং কালকে আসিস, একসাথে দুদিনের মজুরি আমি তোকে দিয়ে দেব। মাথা নিচু করে লক্ষণ মনোহরের বাড়ি থেকে চলে যায়। এদিকে শর্মিলা প্রীতিকে কোলে নিয়ে ঘরে বসে কান্না করছে। ওগো, ওগো, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমার মেয়েটা যে আর কথা বলছে না। হায় হায় রে, মেয়েটাকে মনে হয় আমি আর বাঁচাতে পারলাম না। ঘরে মেয়েটার একটা ভালো শীতের পোশাক নেই। জানি না এই শীতে কত কষ্ট পেতে হচ্ছে ওকে। ভেবেছিলাম মজুরির টাকা পেলে বাজার থেকে একটা ভালো শীতের পোশাক কিনে নিয়ে ওর জন্য নিয়ে যাব, তা আরও হলো না। সাথে বাজার করেও নিয়ে যাব, সেটাও পারলাম না। মনে হচ্ছে রাতটাও উপোস করে কাটাতে হবে। ওগো, আমার মেয়ের কি হয়েছে? ও তোমার কোলে এমন শান্ত হয়ে বসে আছে কেন? জানি না ওর কি হয়েছে। মেয়েটাকে আমি পুকুর পাড়ে ঠান্ডায় জমে থাকতে দেখেছি। কি বলছো এসব শর্মিলা? ওকে কোলে করে ঘরে নিয়ে আসার পর থেকে ও আর কোনো কথা বলে না, আমার দিকে চোখ খুলেও তাকায় না। হায় ভগবান, এখন আমাদের কি হবে? আমাদের মেয়েটাকে ছাড়া আমরা যে বাঁচবো না। মেয়েটার পেটে ক্ষুধা, গায়ে কোনো গরম কাপড় নেই। তুমি বরং একটা গরম কাপড়ের ব্যবস্থা করো। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। লক্ষণ দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায় আর ছুটতে ছুটতে সুরেশের বাড়ির সামনে পৌঁছায়। হায় সৃষ্টিকর্তা, সুরেশের ঘরের দরজাটা তো বন্ধ। এখন কি হবে? সুরেশ, ভাই সুরেশ, একটু দরজাটা খোল, বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি রে। রাত বিরেতে তোমার আবার কি হয়েছে বলো তো? আমার কাঁচা ঘুমটাকে ভাঙিয়ে দিলে। ভাই সুরেশ, দয়া করে আমাকে একটা কিছু গরম কাপড় দাও, আমার মেয়েটা বড় অসুস্থ হয়ে পড়েছে। আমার কাপড়গুলো তো আমার ঘরের লোকেরই দরকার, তোমাকে দিলে আমাদের কি হবে বলো তো? আরে সুরেশ, আমি তো জানি তোমার অনেক কাপড় আছে, সেখান থেকে একটা কাপড় দিলে কি এমন ক্ষতি হবে? দেখো দাদা, এই মাঝরাতে তোমার কথা শুনতে ভালো লাগছে না, তুমি এখন আসতে পারো, যাও যাও। ভাই সুরেশ, দরজাটা খোলো, আমার মেয়েটা না হলে বাঁচবে না, আমার মেয়েটাকে বাঁচাও। এমন করো না ভাই, এমন করো না। পরদিন সকাল হয়, গ্রামের সবাই গিয়ে উপস্থিত হয় লক্ষণের বাড়ির সামনে। কিন্তু অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কারও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। কি হলো কিছুই তো বুঝতে পারছি না, সেই কখন থেকে ডাকাডাকি করে যাচ্ছি, কিন্তু কেউ ভেতর থেকে দরজা খুলছে না। আমিও তো কিছুই বুঝতে পারছি না, এত বেলা পর্যন্ত তো ওরা ঘুমায় না। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দরজা ভেঙে ফেলো, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।
হ্যাঁ, সেটাই ভালো হবে। সুরেশ, তুমি তাড়াতাড়ি দরজাটা ভাঙো। মনোহরের কথা মতো সুরেশ দরজা ভাঙে, আর সবাই ভেতরে গিয়ে দেখতে পায় প্রীতি মারা গেছে, আর তাকে ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে লক্ষণ ও শর্মিলা। হায় হায়, এ কি সর্বনেশে কাণ্ড হয়ে গেল! ছোট মেয়েটা তো মারা গেছে, মনে হচ্ছে ঠান্ডায়ও জমে গিয়েছিল। হায় সৃষ্টিকর্তা, এ আমি কি ভুল করে ফেললাম! গতদিন আমি লক্ষণকে মজুরির টাকাটা দিলাম না, তাহলে হয়তো গরম পোশাক কিনতে পারতো, আর মেয়েটাও আজকে বেঁচে থাকতো। আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। গত রাতে লক্ষণ দাদা আমার কাছে গরম পোশাক চাইতে এসেছিল, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। হায় ভগবান, এমন একটা কাজ আমি কি করে করতে পারলাম! তোমাদের এত টাকা পয়সা থাকার পরেও তোমরা সাহায্য করলে না, বিষয়টা কিন্তু খুবই খারাপ হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি জমিদার বাবু, আমি কথা দিলাম, আজ থেকে প্রতি বছর শীতের বেলা আমি গ্রামের গরিব দুঃখীদের বিনামূল্যে গরম পোশাক দেব। আর খাবারের অভাবে যাতে এই গরিব মানুষদের কষ্ট পেতে না হয়, সেই বিষয়টা আমি দেখব। তোমরা যে নিজের ভুল বুঝতে পেরেছ, এতেই আমি অনেক খুশি। আশা করি আর কোনো প্রীতিকে আমরা হারাবো না।